আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, শুভেচ্ছা এবং ভালোবাসা নিন। আশা করি ভালো আছেন সকলেই। জীবন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আজকে আমরা এই অনুষ্ঠান থেকে আলোচনা করব নিরাপদ পানি ও আমাদের স্বাস্থ্য এই নিয়ে। পানি আমাদের জীবনের অংশ, পানি আমাদের জীবনের অঙ্গ। আমরা যাকে বলছি জীবনের অপর নাম পানি, আর পানির অপর নাম হচ্ছে জীবন। আসলে এই দুই জায়গাতেই আমাদের আসতে হয়। তবে যে কথাটি এখন আমাদের সবার কাছে অধিক গ্রহণযোগ্য, করণীয় এবং পালনীয়, সেটা হচ্ছে নিরাপদ পানি। নিরাপদ পানি যদি আমরা পান করি, নিরাপদ পানি যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের স্বাস্থ্য থাকবে ভালো। ওই যে বলছি আমরা, স্বাস্থ্যই সকল সুখের মূল। তাহলে স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকবো। আর এই ভালো থাকার আবারও সে গোড়াতে সেই কথা, নিরাপদ পানি। আমাদের নিরাপদ পানিটা জীবনের কতটুকু প্রয়োজন, নিরাপদ পানি আমাদের কতটুকু সুস্বাস্থ্য তথা সুন্দর স্বাস্থ্য দিচ্ছে, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের রাজশাহী বেতার স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি রয়েছেন। আজকে নিরাপদ পানি ও আমাদের স্বাস্থ্য এই বিষয় নিয়ে তারা বিভিন্ন দিক আলোকপাত করবেন। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিই যে দুজন আলোচক আজকে আলোচনার জন্য আমাদের বেতার স্টুডিওতে হাজির রয়েছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। এছাড়াও রয়েছেন ডক্টর মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বাউএট, নাটোর। আজকের জীবন ও জলবায়ু অনুষ্ঠানে আমাদের দুজন সম্মানিত আলোচক, আপনাদের স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আছি, ভালোই আছি। ধন্যবাদ, ভালো আছি। প্রথমেই আপনাদের অভিনন্দন জানাচ্ছি যে আপনারা স্বপেশায় অত্যন্ত ব্যস্ত। সে ব্যস্ততার মাঝ থেকে রাজশাহী বেতারের আমন্ত্রণে জীবন ও জলবায়ু অনুষ্ঠানে আপনারা এসেছেন। আপনাদের কথা আমাদের শ্রোতারা শুনবেন, সেজন্য আলোচনার শুরুতে আপনাদের বেতারের পক্ষ থেকে এবং অনুষ্ঠান থেকে আপনাদের দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আমরা প্রথমে আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানকে, যিনি ভূগোল ও পরিবেশ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক। আপনি আমাদের বলবেন যে আমাদের জীবনযাত্রা শহর এবং গ্রামে প্রত্যেকটি জায়গায় এই সুস্বাস্থ্যের জন্য নিরাপদ পানির কিন্তু প্রয়োজন। আমরা যেভাবে সংরক্ষণ করি না কেন, আসলে সঠিক পদ্ধতিতে এই যে শহর এবং গ্রামে নিরাপদ পানির ব্যবস্থাটা আসলে আমরা কিভাবে করব, নিরাপদ পানি আমরা কিভাবে পাবো, এই বিষয়টি শ্রোতাতে যদি প্রথমে আলোকপাত করতেন। ধন্যবাদ শহীদুল হক সোহেল, এবং সেই সঙ্গে সম্মানিত শ্রোতাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই অনুষ্ঠানে। প্রথমেই আসি যে নিরাপদ পানিটা কি। আসলে পানির দুইটি মাত্র উপাদান যেটা গুরুত্বপূর্ণ, হাইড্রোজেন এবং অক্সিজেন। কিন্তু পানির মধ্যে অনেক উপাদান থাকে, অনেক অন্যান্য কন্টামিনেন্ট হিসেবে অন্যান্য পদার্থ থাকে, যেগুলোর একটা সুনির্দিষ্ট মাত্রা আছে। এই মাত্রাটা যদি সুন্দরভাবে যে পরিমাণে থাকার কথা সেই পরিমাণে থাকলে স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর হয় না এবং এটা স্বাস্থ্যের জন্য উপকৃত হয়। এই মাত্রা যদি বেড়ে যায় তাহলে তখনই আমরা বলি যে নিরাপদ পানি নয়। এই পানিটার যে মাত্রাটা অতিক্রম করছে, এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। যদি এইটা আমরা ধরে রাখতে পারি নির্দিষ্ট মাত্রার মধ্যে, তাহলে এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকৃত হয়। এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে শহর এবং গ্রাম এই দুইটা টোটালি ডিফারেন্ট একটা প্লেস। গ্রামে সাধারণত কৃষি নির্ভর কার্যক্রম বেশি পরিচালিত হয়, অপরদিকে শহর এলাকাতে নন কৃষি অ্যাক্টিভিটিস বেশি, এবং এখানে প্রচুর বিল্ডিং থাকে, এখানে মানুষের জীবনযাত্রার ধরন ডিফারেন্ট, যে কারণে এইখানে ইন্ডাস্ট্রিও থাকে প্রচুর। পানির দূষণের মাত্রাটা ডিফারেন্ট টাইপের হয়ে থাকে, কিন্তু গ্রাম এলাকাতে ডিফারেন্ট টাইপের হয়ে থাকে। যেমন শহর এলাকাতে যদি আমরা বলি তাহলে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, তার সাথে ওয়েস্ট ওয়াটার, বিভিন্ন বাসা বাড়ি থেকে যেগুলো বের হয় বর্জ্য, সেগুলো পানিতে মিশে দূষণ তৈরি করে। আবার গ্রাম এলাকাতে যদি দেখি তাহলে সেখানে ডিফারেন্ট টাইপের এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস হয়। সেই অ্যাক্টিভিটিজের মাধ্যমে যখন কেমিক্যাল ইনপুটস গুলা যাচ্ছে তখন সেগুলা বেশি দূষিত হয়। অর্থাৎ স্যার, আপনি বলতে চাচ্ছেন যে কৃষি জমিতে আমরা যে রাসায়নিক সারটা ব্যবহার করি, অলমোস্ট সেটা কিন্তু আবার ফিরে পানিতেই মিশে যাচ্ছে, ফিরে আবার পানিতেই যাবে। এবং এখন জানেন আপনারা যে ফিশারিজের জন্য পিসিকালচার বলছে, এটা মৎস্য চাষের জন্য বিভিন্ন ধরনের এখন ফিডার ফুড দেয় এবং অনেক কেমিক্যাল দেয়, যেগুলাকে পানিটার পরিচ্ছন্ন পানি থাকে না, নিরাপদ পানি থাকে না। একইভাবে পোল্ট্রি, তারপরে ডেইরি, সব জায়গাতে যেভাবে এখন
বাণিজ্যিক হারে চাষ করা হচ্ছে, সেগুলো আলটিমেট গোল হচ্ছে পানির মধ্যে চলে যাওয়া। তাহলে ওই পানিটা আবার বিভিন্ন নালা দিয়ে নদীতে পড়ে, নদীর পরে আবারও বড় স্টোরেজে চলে যাচ্ছে বা সমুদ্রে একসময়তে যে পতিত হয়। একইভাবে শহর এলাকার যে ওয়েস্ট ওয়াটার আছে ইন্ডাস্ট্রি থেকে, সেগুলো নালা দিয়ে চলে যাচ্ছে এবং ফাইনালি বঙ্গোপসাগরে বা সমুদ্রে চলে যাচ্ছে। সমস্যা হচ্ছে এই জায়গাতে যে একটা ফুড সাইকেল নিয়ে আমাদের চিন্তা করতে হবে। যেমন রাজশাহী শহরের প্রেক্ষাপটে যদি আমি বলি, তাহলে সপুরা ইন্ডাস্ট্রিয়াল অঞ্চল যেটা আছে, সেখান থেকে যে পানিগুলা বর্জ্য মিশ্রিত পানি যাচ্ছে, সেগুলো টেস্ট করে আমরা দেখেছি যে অতিরিক্ত মাত্রায় হেভি মেটাল সেগুলাতে আছে এবং দুই পাশের যে কৃষি জমিগুলো আছে, কৃষকরা সেগুলা ব্যাপক পরিমাণে ইউজ করতেছে। ইউজ করলে কি হচ্ছে, সেটা সয়েলে যাচ্ছে এবং এক সময়তে সেটা আবার ফুড সাইকেলে ঢুকে যাচ্ছে। অর্থাৎ যখনই কৃষিকাজ সেখানে হচ্ছে, ওই ফসলগুলার গাছগুলা সেগুলোকে শোষণ করে একসময়তে ফলের মধ্যে চলে যাচ্ছে। সেই ফলটা আমরা আবার খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছি। এইভাবে কিন্তু ফুড সাইকেলে দূষণটা চলে যাচ্ছে। খুব একটা ভালো বিষয় নিয়ে শুনছিলাম যে শহরে এবং গ্রামের নিরাপদ পানির ব্যবস্থা কিভাবে করবেন, বেশ কিছু দিক নির্দেশনা সমাধান আপনার কাছে পেলাম ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। আপনার কাছে আবার আসবো আমরা শ্রোতাদের হয়ে, যে পানি সংরক্ষণে ঘরোয়া উপায়, এই বিষয়টা নিয়ে আমরা আপনার কাছে আবার কথা শুনবো। এখন আমরা আলোচনা আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ জাকির হোসেনকে। আমরা তার কাছে জানতে চাইবো যে আমরা বিভিন্ন কাজে পানির ব্যবহার করছি, কম পানি ব্যবহার করে দৈনন্দিন কাজ করার কৌশলগুলো আমরা কিভাবে রপ্ত করতে পারি, অর্থাৎ অল্প পানি দিয়ে বেশি কাজ আমরা কিভাবে করতে পারি, এই বিষয়টি আপনি শ্রোতাদের এখন আলোকপাত করুন। ধন্যবাদ মোহাম্মদ শহীদুল হক সোহেল। আমরা প্রথমে আসতে যাচ্ছি বাংলাদেশের পানি আইন নিয়ে। 2013-তে যে পানি আইনটা আছে, সেই পানি আইন অনুযায়ী দেশের সকল প্রকার পানি জনগণের পক্ষে সরকার মালিকানাধীন বলে ঘোষণা করা হচ্ছে। অর্থাৎ পানি কতটা গুরুত্বপূর্ণ। পানির অপব্যবহার আমাদেরকে অবশ্যই রোধ করতে হবে এবং আমরা দৈনন্দিন কাজে পানির যতটা সীমিত ব্যবহার করতে পারি। এখানে প্রথমে আসবে আমাদের 3Rটা অ্যাপ্লাই করা। 3R হচ্ছে রিডিউস, রিউজ, রিসাইকেল। রিডিউস হচ্ছে সোর্সে যদি আমরা পানি ব্যবহারটা কমায় ফেলতে পারি। এটা কষ্টকর হলেও সত্য যে আমরা কিন্তু পানির অপচয় প্রচুর করে থাকি। যদি সকালে আমরা বলি দাঁত পরিষ্কার করতেছি, কলটা ছেড়ে রেখে আমরা দাঁত পরিষ্কার করতে থাকি, এদিকে কল ছেড়ে রেখে আমরা কাপড়ের ধুতেই আছি। এখন এই কল ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে যদি আমরা মনোযোগ দিই, যেমন দাঁত পরিষ্কার করার সময় কলটা কিছুক্ষণের সময় বন্ধ করে রাখলাম, একটা বালতিতে নিলাম বালতিতে কাপড়গুলো নিয়ে কাপড়গুলো পরিষ্কার করলাম একটা বালতির পানিতে, সেই ক্ষেত্রে দেখা যাবে পানির অপচয় কিন্তু অনেকটাই কমে যায়। অপরপক্ষে দেখা যায় ওয়াটার লস হয় কি লিকেজ থেকে পানির লাইনগুলোতে, এবং সেই লস প্রায় 10%-এর মতো টোটাল পানি ইউজের হয়ে থাকে। এটা কি লিকেজগুলো যদি আমরা ঠিকভাবে মেরামত করতে পারি এবং সেদিকে আমরা রেগুলার মেনটেন্যান্সের নজর দিই, তাহলে কিন্তু পানির অপচয় অনেকটাই কমে হ্রাস পাবে। প্রথমে আমি বলছিলাম যে জনগণের পক্ষে সরকারের মালিকানাধীন বলে ঘোষণা করেছে প্রতিটা পানি, সেই পানি যেটা বায়ুমণ্ডলে আছে, যেটা সারফেস ওয়াটারে আছে, যেটা গ্রাউন্ড ওয়াটারে আছে, এবং সেই পানির উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এই পানি যদি আমরা অপব্যবহার করলে কিন্তু দণ্ডনীয় কিছু অপরাধ আছে। সেই দণ্ডনীয় অপরাধ হচ্ছে জরিমানা, 5 বছর জেলও হতে পারে অথবা 10,000 টাকা কারাদণ্ড এবং অর্থদণ্ড, দুটো যে কোনো একটি হতে পারে। আর পানি নিয়ে উভয় দণ্ডের কি বিধান আছে? অথবা লেখা আছে আইনে। এছাড়াও আমরা যেহেতু পানিতে আরেকটু যুক্ত করতে যাচ্ছি আর্সেনিকের বিষয়টা আমাদের দেশে। এটা অনেকটাই আশঙ্কাজনক যে অ্যারাউন্ড 9,000 মানুষ প্রতি বছর আর্সেনিকে আক্রান্ত হয়ে আমাদের দেশে মারা যায়। 9,000 মানুষ। 9,000 সংখ্যাটাও কিন্তু খুব একটা কম নয়। আর এছাড়া আমরা যদি বলি সুপেয় পানি কতটুকু আমরা পেয়ে থাকি আমাদের দেশে, যদি আমরা এসডিসির কথা চিন্তা করি, এসডিসি 2022-এর তথ্য অনুযায়ী আমাদের দেশে 48% লোক মাত্র আমাদের দেশে সেফ ওয়াটার অর্থাৎ ফ্রেশ ওয়াটারটা পেয়ে থাকে কনজিউম করার জন্য। অর্থাৎ 50% লোকও এখন পর্যন্ত আমাদের দেশে ফ্রেশ ওয়াটারটা পায় না। তো এই ফ্রেশ ওয়াটার যেহেতু এত কম পায়, আমাদেরকে অবশ্যই মিস ইউজটা কম করতে হবে। যেমন আমি কিছু ইউজের কথা বললাম, এবং ট্রিটমেন্টটা অবশ্যই যেতে হবে। ট্রিটমেন্টে না গেলে কি হয়, তো আগে আমরা শুনছিলাম কলকারখানা থেকে নদী নালা দূষণ হচ্ছে, এগুলো যদি আমরা ট্রিটমেন্ট করে ছেড়ে দিই অথবা জিরো লিকুইড ডিসচার্জ প্রতিটা ফ্যাক্টরিতে অ্যাপ্লাই করি, জেডএলডি অ্যাপ্লাই করলে কি হচ্ছে, তাদেরকে ফ্যাক্টরিগুলোকে সেই পানিটা কিন্তু ট্রিটমেন্ট করে নিজেকেই ইউজ করতে হচ্ছে। এখানে বাড়তি পানির চাহিদাও
কম পড়ে যাচ্ছে ফ্যাক্টরির জন্য এবং এনভায়রনমেন্টও পলিউশন হচ্ছে না। বাহ, অনেক সুন্দর কথা শুনলাম। বলছিলেন ডক্টর মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ আর্মি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বাউটনাটোর। আপনার আলোচনায় বেশ কিছু দিক বেরিয়ে এসছে যে আমরা কোম্পানি কিভাবে ব্যবহার করতে পারি এবং দৈনন্দিন কাজ কিভাবে আমরা সম্পন্ন করতে পারি। সুন্দর কথা বলেছেন। আমরা পানি সংক্রান্ত আরেকটি বিষয়ে আপনার কাছে আলোচনার জন্য আমরা আসব, তবে এখন আবারও আমরা যেতে যাচ্ছি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানের কাছে। আমরা জানতে চেয়েছিলাম যে পানি সংরক্ষণের ঘরোয়া উপায়, যে পানির যদি অপ্রতুলতা হয় সেক্ষেত্রে কিন্তু পানির সংরক্ষণের আমাদের প্রয়োজনীয়তা কিন্তু জেগে ওঠে। সেক্ষেত্রে ঘরোয়া উপায়, কারণ অনেকের সম্ভব হয় না বড় আকারে বা বড় পরিসরে পানি সংরক্ষণ করে, সেখানে ঘরে যে উপায়গুলো রয়েছে অত ঘরোয়া উপায়, আপনি শ্রোতাদের যদি এখন সে বিষয়টি বলতেন যে পানি সংরক্ষণের ঘরোয়া উপায়গুলো। হ্যাঁ, ধন্যবাদ। পানির সংরক্ষণের আসলে যেটা আমরা বেশি গুরুত্ব দিয়ে দিই রেন ওয়াটার হারভেস্টিং এর উপরে। এই রেন ওয়াটার হারভেস্টিং এর জন্য আমাদের এখন পর্যন্ত খুব ভালো যে প্রিপারেশন আছে তা না। কেবলমাত্র আমরা যদি দেখি যে বিশ্বে অনেক দেশ আছে, বড় বড় প্ল্যান্ট আছে, কিন্তু থাইল্যান্ড সবচেয়ে ভালো। অলমোস্ট 40% পিপল এই রেন ওয়াটার হারভেস্টিং এর মাধ্যমে কাজ করে থাকে, মানে ব্যবহার করে থাকে। তো বাংলাদেশের ক্ষেত্রে আমাদের খুব বেশি নেই, কেবলমাত্র স্যালাইন অঞ্চল যেটা আছে কোস্টাল রিজনে সেখানে আছে। তো এখানে যেটা করতে পারা যেতে পারে যে লার্জ স্কেলে করার সুযোগ কম, তবে তিনটা বিষয় আছে। একটা হচ্ছে রেইন ব্যারেল, সরাসরি যেটা বৃষ্টি আসছে সেটা কালেক্ট করে নেওয়া। তারপরে দ্বিতীয় আসছে ড্রাই সিস্টেম, অর্থাৎ বাড়ির পাশে যদি একটা বড় ধরনের রিজার্ভার করা যায় এবং পাইপ দিয়ে ছাদের পানিটা সেটা আছে সেটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে কালেক্ট করে সেখানে স্টোর করা। আর আরেকটা হচ্ছে যে ওয়েট সিস্টেম, ওটা আরেকটু দূরে আরো বড় ধরনের রিজার্ভার করে রাখা হয় এবং একইভাবে ঘরের চালা থেকে এই পানিটা সংগ্রহ করার ব্যবস্থা করা এবং সেখানে কিছু ফিল্টার ইউজ করা হয় যেন কন্টামিনেশনটা না হয়। তাহলে এইভাবে আমরা পানি সংরক্ষণ করতে পারি যদি মানে হাউস হোল্ড লেভেলে। আর যদি অন্য লেভেলের কথা বলেন যে যেমন কৃষিক্ষেত্রের ক্ষেত্রে আমরা কিভাবে পানিটা সারফেস ওয়াটার ব্যবহারের উপরে গুরুত্ব দিতে পারি, ডক্টর জাকির হোসেন বলেছেন যে 3R প্রসেস, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যেমন ইন্ডাস্ট্রিয়াল ওয়াটারটা আবার যদি রিসাইকেল করে আবার আরবান এলাকার ইউজের জন্য ব্যবহার করতে পারতাম তাহলে পরে এই আন্ডারগ্রাউন্ড ওয়াটারের উপরে লোডটা কমতো। ঠিক তাই, আমরা ভূগর্ভস্থ পানির উপরে যেন আমাদের চাপটা কম হয় এই কথা নিয়ে এখন বলছিলাম। পানি সংরক্ষণের ঘরোয়া উপায় নিয়ে আমরা সে বিষয়গুলো শুনলাম। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা শুনছেন, আমাদের আলোচক যিনি বললেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান যে বিষয়গুলো বলেন, আমরা কিন্তু এভাবে পানি সংরক্ষণ করতে পারি। আমরা আবারও আসছি ডক্টর মোহাম্মদ জাকির হোসেনের কাছে। আমরা বলেছিলাম যে পানি সংশ্লিষ্ট আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, যেটি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন তার কথাই, যে বৃষ্টির পানির সংরক্ষণ। তো বৃষ্টির পানির সংরক্ষণের উপায় বা কেন করব বা কিভাবে, অর্থাৎ সহজ কি উপায় আছে আমাদের বৃষ্টির পানি সংগ্রহণ করা এবং সেটার ব্যবহার করা? ধন্যবাদ। আমাদের বৃষ্টির পানি সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়াটা খুবই জরুরি, কারণ রেইন ওয়াটার হারভেস্টিং এখন গ্লোবাল একটা চ্যালেঞ্জ হয়ে গেছে এবং আমাদের দেশে আমরা জানি যে ওয়াটার স্কারসিটির মধ্যে আছে। আমরা মেনলি বর্ষার সিজনে ছাদে যে পানিগুলো বৃষ্টির সময় জমা হয় সেই পানিগুলো একটা যদি পাইপের মাধ্যমে কোনো একটা রিজার্ভারে জমা করা যায়, আইদার হতে পারে এটা হচ্ছে কোনো কনক্রিটের রিজার্ভার আর প্লাস্টিক ইউজ না করাটাই ভালো যতটা না করা যায়। বৃষ্টির এই পানিটা যখন সংরক্ষণ করা হবে, বৃষ্টির পানি কিন্তু ফ্রেশ ওয়াটার থাকে, এটা হচ্ছে সামান্য কিছু ফিল্টার দিয়ে ট্রিটমেন্ট করে সেই পানি খাবারের কাজে, কাপড় ধোয়ার কাজে, বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে, অথবা গবাদি পশু পালনের জন্য সেই পানিটা আমরা ব্যবহার করতে পারি। কিন্তু সেই পানি সংরক্ষণের জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন বৃষ্টি যখন প্রথম পানিটা আসে ছাদে তো জানা যায় যে ওখানে বিভিন্ন পাখি টাখির মলমূত্র থাকতে পারে, ধুলাবালি থাকতে পারে। তো প্রথম 5 মিনিটের পানিটা ফেলে দিতে হবে, ফেলে দিয়ে বাকি পানিটা যখন হেভি রেইনের পানিটা আসে সেই পানিটা সংরক্ষণ করা এবং সংরক্ষণ করার পর সেই পানিটা ঢেকে রাখা। আরেকটা বিষয় আমাদের নজর দিতে হবে, আমরা যেহেতু পানি সংরক্ষণ করি সেই পানিটা কিন্তু অন্তত মাসে একবার টেস্ট করাটা জরুরি, কারণ সেখানে কোনো কন্টামিনেন্ট আছে কিনা অথবা পানিটা দূষিত হয়ে গেল কিনা সেটার জন্য। কারণ আমাদের পানি তো আমাদের জীবনের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। অ্যারাউন্ড 8.8% লোক বাংলাদেশের কিন্তু পানিবাহিত রোগী মারা যেয়ে থাকে। যেহেতু পানি নিয়ে কথা বলছি, আমি ছোট্ট একটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা পদ্মা নদীর পানি শুকিয়ে গেছে, আমরা জানি এটার জন্য ফারাক্কা ব্যারেজ অনেকটাই দায়ী, অনেকটাই না পুরোটাই দায়ী। এবং আসছে 16 মে
ফারাক্কা লং মার্চ দিবস, এবং এটা কিন্তু 50তম ফারাক্কা লং মার্চ দিবস। এই ফারাক্কার জন্য আমাদের বায়োডাইভার্সিটি বাংলাদেশে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, নদী নালা শুকিয়ে গেছে এবং গ্রাউন্ড ওয়াটার লেভেলও অনেকটাই কমে গেছে আমাদের দেশে। এই ফারাক্কা লং মার্চ দিবসের আমরা জানি যে 1997 সালে ইউএন ওয়াটার কোর্স কনভেনশন হয়েছিল এবং বাংলাদেশ কিন্তু সেই সময় সম্মত ছিল সেই কনভেনশনে, কিন্তু পরে কোনো একটা কারণে বাংলাদেশ আর সেই কনভেনশনে সেটাতে চুক্তিতে স্বাক্ষরটা করে নাই। ওয়ার্ল্ডের মাত্র 35টা দেশ স্বাক্ষর করেছে। সেই কনভেনশনের মূল উদ্দেশ্য ছিল এক দেশ আরেক দেশের ক্ষতি করে কোনো পানির স্ট্রিম আটকাতে পারবে না। আমরা যদি সেখানে স্বাক্ষর করতাম, আজ আমরা এই ফারাক্কা ব্যারেজের বিরুদ্ধে দাঁড়াতে পারতাম খুব সহজে, এবং সেই লটা কিন্তু ইনফোর্স হয়েছে 2014 সাল থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড। আমি বলবো এই বিষয়টাতে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের সরকারকে। সুন্দর কথা। আমরা শুনছিলাম ডক্টর জাকির হোসেনের কাছে যে আমরা বৃষ্টির পানি কিভাবে সংরক্ষণ এবং তা ব্যবহার উপযোগী করা, অর্থাৎ সর্বোপরি পানির সংকটটা মেটানোর জন্য। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা জীবন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে নিরাপদ পানি ও আমাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা করলাম। আমরা একটি কথাই জানতে চাই, সেটা হচ্ছে নিরাপদ পানি ও আমাদের স্বাস্থ্য কতটা একে অপরের সাথে যুক্ত, যদি বলতেন প্রফেসর ডক্টর মিজানুর রহমান। নিরাপদ পানির গুরুত্বটা অনুধাবন করে বিশ্ব নিরাপদ পানি দিবস একটা কিন্তু আছে। এটা 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন সম্মেলনে এজেন্ডা 21 নম্বরে এই বিশ্ব জল দিবস পালনের একটা আছে, এবং সেই থেকে 2023 সাল থেকে এখন পর্যন্ত প্রতি বছর 22শে মার্চ এই দিবসটি পালিত হয়। সর্বোপরি আপনি যেটা বলছেন যে স্বাস্থ্যের জন্য নিরাপদ পানি। জি, আচ্ছা, আমরা আবার একটু একদম সংক্ষিপ্তে ডক্টর মোহাম্মদ জাকির হোসেন, নিরাপদ পানি এবং আমাদের স্বাস্থ্য, নিরাপদ পানি হলো না, তাহলে আমাদের স্বাস্থ্যটা আসলে কেমন থাকবে? নিরাপদ পানি যদি না পাই, আমাদের স্বাস্থ্য তো, আমাদের শরীরের কথা যদি চিন্তা করি, এটাতে কিন্তু অ্যারাউন্ড 70% ধরা হয় পানি আমাদের শরীরের মধ্যে আছে। এই কথাটাই জানতে চাচ্ছিলাম, পার্সেন্টেজটা জানতে চাচ্ছিলাম। যদি প্রাপ্তবয়স্ক পুরুষের কথা বলি, এটা 60%, বাচ্চাদের ক্ষেত্রে 70 to 75%, এবং মহিলাদের জন্য 58 to 59, তো অ্যারাউন্ড ধরা হয় 70% অ্যাভারেজ। তো এই 70% আমাদের শরীরের অংশ, এখানে যদি নিরাপদ পানি না থাকে, তাহলে শরীর তো পুরোটাই বলা যায় যে ক্ষতিগ্রস্ত বা অকেজ হয়ে যাবে। আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না। আমরা সকলে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে সুন্দর জাতি গড়তে চাই, সুন্দর দেশ উপহার দিতে চাই, আর অবশ্যই নিরাপদ পানি আমাদের পান করতে হবে, নিরাপদ পানি ব্যবহার করতে হবে। এই প্রত্যাশা রেখে আজকের জীবন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা অনুষ্ঠান এখানে শেষ করছি। আমরা দুজন আলোচককে পেয়েছিলাম নিরাপদ পানি ও আমাদের স্বাস্থ্য এই বিষয়ে কথা বলার জন্য। প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ছিলেন ডক্টর মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বাওয়েট, নাটোর। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে এবং বেতারের পক্ষ থেকে আরও একবার আলোচক দ্বয়কে আপনাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। শ্রোতা, আজ এই পর্যন্তই। আগামী অনুষ্ঠানে আবারও কথা হবে। যেতে যেতে এই কথাই বলি, পানির অপচয় রোধ করুন, নিরাপদ পানি পান করুন, ব্যবহার করুন, আপনার স্বাস্থ্য ঠিক রাখুন, সুন্দর জাতি গঠন করুন। আল্লাহ হাফেজ।